আচ্ছা, আজকাল সোশ্যাল মিডিয়া নিউজ ফিড খুললেই কেমন যেন একটা দমবন্ধ করা অবস্থা তৈরি হয়, তাই না? চারিদিকে শুধু অদ্ভুত আর কুরুচিপূর্ণ কন্টেন্টের ছড়াছড়ি। এই ডিজিটাল আবর্জনাগুলো কিভাবে আমাদের ফিড পুরোপুরি দখল করে নিচ্ছে, চলুন আজকের এই বিশ্লেষণে সেটাই সরাসরি খুঁটিয়ে দেখা যাক। শুরুতেই সবার মনে যে বড় প্রশ্নটা আসে, সোশ্যাল মিডিয়া হুট করে এতটা বিষাক্ত হয়ে উঠল কিভাবে? মানে অনলাইনে লগ ইন করলেই এখন অবধারিতভাবে দেখতে হয় কেউ হয়তো নাচতে নাচতে কেক বিক্রি করছে, কেউ রাস্তাঘাটে মানুষের একদম ব্যক্তিগত স্পেসে ঢুকে গিয়ে আক্রমণাত্মক ইন্টারভিউ নিচ্ছে, আবার কোথাও চলছে জঘন্য ভাষায় তথাকথিত রোস্টিং। এই সস্তা সার্কাসগুলো কিভাবে এতটা পপুলার হলো, আর আমরা সবাই কিভাবে এর ফাঁদে আটকে যাচ্ছি, সেটাই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। সংখ্যাটা শুনলে রীতিমতো চমকে যেতে হয়। 12 লক্ষ। হ্যাঁ, সোর্স থেকে পাওয়া তথ্য বলছে এই মুহূর্তে শুধুমাত্র বাংলাদেশেই প্রায় 12 লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর কাজ করছেন। কিন্তু এত বিপুল সংখ্যক ক্রিয়েটর থাকার পরও সত্যি বলতে শিক্ষণীয় বা ভালো মানের কোনো কন্টেন্ট খুঁজে পাওয়াটা এখন খড়ের গাদার ছুঁচ খোঁজার চেয়েও হতাশাজনক। এত কোলাহলের মাঝে আসল কাজে জিনিসগুলোই যেন কোথাও হারিয়ে যাচ্ছে। আর মানসম্মত কন্টেন্টের এই আকালের মাঝেই জন্ম নিয়েছে এক নতুন শ্রেণী, যাদের বলা যায় ডিজিটাল ভিক্ষুক। মানে আগে রাস্তায় যেমন বাটি হাতে দেখা যেত, সেই প্রথাটায় এখন আধুনিক রূপ নিয়ে সরাসরি আমাদের স্মার্টফোনের স্ক্রিনে চলে এসেছে। শুধু লাইক, স্টার আর ভিউ পাওয়ার আশায় লাইভে এসে অদ্ভুত সব অঙ্গভঙ্গি করা বা চিৎকার চেঁচামেচি করাটাই এখন অনেকের ফুল টাইম প্রফেশন হয়ে দাঁড়িয়েছে। ভাবা যায় মানুষের মনোযোগ আর অর্থ আদায়ের কি অদ্ভুত একটা কৌশল। এর ঠিক পরেই চলে আসে AI স্ল্যাব বা ডিজিটাল আবর্জনার প্রসঙ্গ। বিনোদনের ছদ্মবেশে এই সস্তা গিমিকগুলো আসলে দর্শকদের হুক করার জন্য সুকৌশলে পাতা এক একটা ফাঁদ। ওই যে ডেটার পাসের মতো অযাচিত স্ট্রিট ইন্টারভিউ কিংবা সস্তা থাম্বনেল দেওয়া ভিডিওগুলো, এগুলো খুব সূক্ষ্মভাবে আমাদের মগজে পুশ করা হয়। এগুলো কিন্তু নিছক কোনো সাধারণ বিনোদন নয়, বরং এগুলো তৈরিই করা হয় মানুষের মনোযোগ জোর করে আটকে রাখার জন্য। একদম ক্যালকুলেটেড ট্র্যাপ বলতে পারেন। এই পুরো ব্যাপারটা আসলে কতটা ভয়াবহ সেটা ইউনেস্কোর এই রিপোর্টটা না দেখলে ঠিক বিশ্বাস হবে না। রিপোর্ট বলছে প্রায় 62% ইনফ্লুয়েন্সার বা ক্রিয়েটর কোনো ধরনের তথ্য যাচাই না করেই সেটা অবলীলায় প্রচার করে দেন। মানে এটা বুঝতে পারছেন, দিনের পর দিন দর্শকদের কোনো ধরনের জবাবদিহিতা ছাড়াই ভুল তথ্য আর মিথ্যার এক বিশাল পাহাড় গিলানো হচ্ছে। সেকশন 7, দ্য এম্প্যাথি ট্র্যাপ, ভিউয়ার জন্য দারিদ্র্য বিক্রি করা। মানুষের আবেগ নিয়ে খেলা করার এই ব্যাপারটা যে দর্শকরাও খুব ভালো মতোই বোঝেন, সেটা উঠে এসেছে খোদ হার্ভার্ড এবং IESE বিজনেস স্কুলের গবেষণায় স্পষ্ট দেখা যাচ্ছে ওই যে ক্যামেরা চালু করে লোক দেখানো দান খয়রাত, সেটাকে মানুষ মোটেই অনুপ্রেরণা হিসাবে নেয় না, বরং সোশ্যাল ভিউয়ার্স প্রোটেকশন থিওরি বলছে দর্শকরা মন থেকেই এই ধরনের শোষণমূলক কন্টেন্টগুলোকে তীব্রভাবে ঘৃণা করে। আর ঠিক এখান থেকেই আসে টেইন্টেড অল্ট্রুইজম বা কলঙ্কিত পরোপকার কনসেপ্টটা। যখন দেখবেন ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত ইমোশনাল কোনো মিউজিক বাজিয়ে মানুষের দারিদ্র্যকে শুধুমাত্র নিজের ভিউ, ফলোয়ার বা ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করা হচ্ছে, তখন কিন্তু সেটার কোনো মানবিকতা থাকে না। এটা তখন স্রেফ একটা ম্যানিপুলেটিভ বিজনেস ট্রানজ্যাকশনের রূপ নেয়। সদিচ্ছার বদলে নিজের স্বার্থ হাসিলের এই নাটক উল্টো মানুষের মনে চরম বিরক্তিরই জন্ম দেয়। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই সস্তা কন্টেন্টগুলো এতটা সফল হচ্ছে কিভাবে? উত্তরটা লুকিয়ে আছে এই 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারীর বিশাল সংখ্যার মধ্যে। কারণ এই সস্তা ডিজিটাল সার্কাস তখনই সফল হতে পারে যখন লক্ষ লক্ষ মানুষ সক্রিয়ভাবে সেটাকে সাপোর্ট করে আর কনজিউম করে। সত্যি বলতে এই বিশাল দর্শক সারি পরোক্ষভাবে এই বিষাক্ত বাজারটাকে দিনের পর দিন টিকিয়ে রেখেছে। দর্শকদের এই বিশাল অংশটাকে মূল সোর্সে 3টে আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে। প্রথম গ্রুপটা যারা সম্পূর্ণভাবে হারিয়ে গেছে অশ্লীল শর্ট ভিডিওর গোলকধাঁধায়। দ্বিতীয় গ্রুপটা বুঁদ হয়ে আছে মেকি ডেইলি ভ্লগ বা কাপল ভ্লগের এক মিথ্যে দুনিয়ায়। আর তৃতীয় গ্রুপটা, তারা প্রতিনিয়ত গিলছে AI স্ল্যাপ, সস্তা কন্ট্রোভার্সি আর ছড়ানো ভুল তথ্য। দর্শকদের এই বিভাজনটাই মূলত ডিজিটাল আবর্জনার বিশাল এক চাহিদা তৈরি করছে আর পুরো ইকোসিস্টেমকে আরও দূষিত করে তুলছে। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, মানুষ কেন বারবার এই ধরনের কন্টেন্টের দিকেই ঝুঁকে পড়ে? চলুন এই বিশ্লেষণের একটু মনস্তাত্ত্বিক দিকটায় নজর দেয়া যাক। আমাদের মস্তিষ্ক কেন এত সহজেই প্রতারণামূলক আর ক্লিকবেট থাম্বনেলের ফাঁদে পা দেয়, সেটা বুঝতে পারাটা এই সমস্যা সমাধানের জন্য একদম অপরিহার্য। তুলনাটা এখানে একদম পরিষ্কার। একদিকে রয়েছে ফাস্টফুড কন্টেন্ট, এগুলো দেখতে মস্তিষ্কের কোনো পরিশ্রমই হয় না আর খুব দ্রুত একটা ডোপামিন হিট পাওয়া যায়। অন্যদিকে রয়েছে থিঙ্কিংফুল কন্টেন্ট, যা মস্তিষ্ককে একটু হলেও গভীরভাবে ভাবতে এবং প্রশ্ন করতে বাধ্য করে।
মানুষের যে সহজাত অলসতা আর বিনা পরিশ্রমে এই ডোপামিন পাওয়ার আকাঙ্ক্ষা, এটাই মূলত এই ডিজিটাল আবর্জনাকে চারিদিকে রাজত্ব করার সুযোগ করে দিচ্ছে। সেকশন 14, দ্য পপেট মাস্টার, দ্য অ্যালগোরিদম। এখানে সবচেয়ে নিষ্ঠুর আর অদ্ভুত সত্যিটা কি জানেন? ধরুন, একটা জঘন্য ভিডিও দেখে প্রচণ্ড বিরক্ত হয়ে কেউ একটা নেতিবাচক বা রাগান্বিত কমেন্ট করলেন। অ্যালগোরিদম কিন্তু সেটাকেও পজিটিভ এঙ্গেজমেন্ট হিসাবেই ধরে নেয়। মানে প্রতিবাদ করার উদ্দেশ্যে করা একটা কমেন্টও মূলত সেই আবর্জনা কন্টেন্টটাকে আরও হাজার হাজার মানুষের নিউজ ফিডে পুশ করার একটা সিগন্যাল পাঠিয়ে দেয়। এটা সত্যি এক ভয়ঙ্কর লুপ। এমআইটির এই গবেষণাটা থেকে ভয়াবহ একটা সত্য জানা যায়। দেখা গেছে সাধারণ সত্য বা শিক্ষণীয় তথ্যের তুলনায় ভুয়া এবং অতিরিক্ত আবেগময় ড্রামাগুলো নিউজ ফিডে ঠিক 6 গুণ বেশি দ্রুত ছড়িয়ে পড়ে। এই যে মিথ্যা আর ইমোশনাল কন্টেন্টের রকেট গতির ভাইরালিটি, এটাই সোশ্যাল মিডিয়াকে প্রতিনিয়ত আরও বেশি বিষাক্ত করে তুলছে। সেকশন 17, ব্রেকিং দ্য টক্সিক সাইকেল। এই অবস্থা থেকে পরিবর্তনের জন্য কিছু নির্দিষ্ট ধাপ মেনে চলা অত্যন্ত জরুরি। প্রথমত, আমাদের নিজেদের সচেতনতা বাড়াতে হবে। মনে রাখতে হবে, স্ক্রিনে করা প্রতিটি ক্লিকই কিন্তু এক একটা সমর্থন বা ভোট। দ্বিতীয়ত, ভিউ কাউন্ট না দেখে কন্টেন্টের আসল বার্তার গভীরতাকে মূল্যায়ন করতে শিখতে হবে। আর তৃতীয়ত, ক্রিয়েটরদেরও দায়বদ্ধ হতে হবে। সস্তা গিমিকের বদলে তাদের কঠোর পরিশ্রম আর সত্যকে তুলে ধরতে হবে। এই মানহীন কন্টেন্টগুলোকে আমরা যদি পুরোপুরি ইগনোর করতে পারি, তবেই এই বিষাক্ত বাজারটা ধীরে ধীরে না খেয়ে মরবে। এই পুরো বিশ্লেষণের একদম শেষে এসে একটা খুব পাওয়ারফুল বিষয় নিয়ে ভাবার সময় এসছে। লেটস রিপেয়ার বাংলাদেশ টুগেদার। প্রতিদিন স্ক্রিনে করা আমাদের প্রত্যেকটা ক্লিকই কিন্তু নির্ধারণ করে দিচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মের ডিজিটাল ভবিষ্যৎটা ঠিক কেমন হতে চলেছে। আমরা কি সস্তা বিনোদনের এই দাসত্বটাই মেনে নেব, নাকি একজোট হয়ে একটা সুস্থ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার চেষ্টা করব? সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু এখনই।